দুনিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে পরিবার। পরিবারের মূল্যবোধকে গুরুত্ব দেওয়া অবশ্যই জরুরি। কিন্তু তার আগে পরিবারের মূল্য বোঝা প্রয়োজনীয়। আয় বুঝে ব্যয় করো, এই কথাটার সঙ্গে জড়িয়ে থাকে মধ্যবিত্ত ফ্যামিলির অনেক আবেগ, অনেক ভালোবাসা, অনেক হিসাব নিকেশ করে বাজার সদাই করা। আমাদের তিনজনের ছোট্ট সংসারে মাছে কতটুকু মাছ মাংস লাগে এবং আমি কিভাবে মাছ মাংস ফ্রোজেন করে রাখি, তাদের স্বাদ ও গন্ধ অটুট রেখে, সেসব সম্পর্কে আজকে তোমাদের সঙ্গে কিছু কথা বলবো। আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সুরাইয়ানিয়াস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। এই যে দেখো, আমি কত তাড়াহুড়া করে সকালে নাস্তাটা করে নিচ্ছি। এটার কারণ হচ্ছে সকালে আমার ঘুম ভেঙেছে ভোর 5টারও আগে। নর্মালি এত সকালে কিন্তু কখনোই আমার ঘুম ভাঙে না, বাট হঠাৎ করে ঘুমটা ভেঙে গিয়েছিল। কিন্তু আমার ছোট্ট সোনাটা আমাকে এইভাবে আঁকড়ে ধরে ঘুমাচ্ছিল। তো আমার মেয়েকে রেখে আসলে আমি উঠতেই পারিনি। মনে হচ্ছিল আমি যদি নড়াচড়া করি ওর এত সুন্দর মিষ্টি ঘুমটা বোধহয় ভেঙেই যাবে। দেন কিছুক্ষণ মোবাইল চাপতে চাপতে প্রায় 1.5 ঘন্টার মতো চলে গিয়েছে। তারপরে একটু কখন যে ঘুমিয়ে পড়েছি জানিই না, সেই ঘুমে প্রায় 10:30টার মতো বেজে গিয়েছিল। তো তোমাদের যেমন শুক্রবার দিন ঈদের দিন থাকে, বাকি সবার আমি বলতে চাচ্ছি শুক্রবার কাজ কিন্তু বেশি থাকে, গেস্ট আসা বা ছুটি থাকে সকলের। কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু ব্যাপারগুলো পুরাই উল্টো হয়। আমার মঙ্গলবার দিন এই প্রেশারটা যায়। তো এই ভিডিওটা হচ্ছে মঙ্গলবারের। যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক কমেন্ট করে দিও, আর ভিডিওর কোথায় কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো যেটা বলছিলাম, তো আমার হাজবেন্ড তো বাজার করতে বের হয়ে গিয়েছে আর আমি কোনো রকম জেলি দিয়ে পাউরুটি খেয়ে নিয়েছি। এইদিকে হচ্ছে এটা কালকে আলু ভর্তা করেছিলাম, পাতিলটা পুড়ে গিয়েছিল তাই একটু ভিজিয়ে রেখেছিলাম। আর এই ছোট্ট রান্নাঘরে আমার এখানে গুছানোর মতো কিছুই নেই। থালাবাটিগুলো রাতেই ওয়াশ করে রেখেছিলাম, বাট নিয়ে যে রাখবো সেটার আর সময় পাইনি, ঘুমিয়ে পড়েছিলাম। বেসিক্যালি এই রান্নাঘরের জন্য আমি বাসাটা চেঞ্জ করার জন্য পাগল হয়ে গিয়েছিলাম। 2বারই চেঞ্জ করার উদ্যোগ নিয়েছিলাম, বাট মনের মতো কোনো বাসায় পাচ্ছিলাম না। দেখা যায় বাসা পেলে সেটা 5তলা 6তলার উপরে, তারপরে হচ্ছে আলো বাতাস চাইলে উপরে নিতে হবে, বা যদি আলো বাতাস সহ বাসা পাই তাহলে হয়তো পানির সমস্যা বা অন্য কোনো সমস্যা থাকে। আবার 2-একটা বাসা যদি পছন্দ হয়েও যায় তাহলে দেখা যায় মানে আকাশ কুসুম ভাড়া। আমাদের কিছু বাসা এতটাই অন্ধকার পছন্দ হলেও নেওয়া যায় না, কারণ সারাদিন রাত 24 ঘন্টা হচ্ছে লাইট জ্বালিয়ে রাখতে হবে। সবকিছু মিলিয়ে না মনের মতো বাসা পাওয়া এই ঢাকা শহরে খুব কষ্টকর হয়ে যায়। এই এতটুকু জায়গায় আমার কাজ করতে খুব কষ্ট হয়, তবুও শুধু এই বাসাটা ছাড়ছি না, কারণ এত বেশি আলো বাতাস মানে সবকিছুতেই সুবিধা, পানি কখনোই যায় না। তারপর হচ্ছে খোলামেলা, সবকিছু মিলিয়ে ভালো। কিন্তু রান্নাঘরটাই খুব অসুবিধা করে ফেলে। দেখো এদিকে আমি কিছু হুক লাগিয়ে নিয়ে আমার প্রয়োজনীয় জিনিসগুলো রেখেছিলাম, কারণ এগুলো তো আমার নিত্যদিন কাজে লাগে। এখানে হাত মোছার জন্য একটা টাওয়াল রেখেছিলাম। দেখো আমার চুড়ি দিয়ে হ্যাং করে রেখেছিলাম, আমার হাতের চুড়ি। তো এর মধ্যে কিন্তু আমার হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসেছে আর আমিও বসে গিয়েছি ওনাকে নাস্তা দিয়ে বাজারগুলো রাখার জন্য, কারণ লেট হয়ে গিয়েছিল। এটার জন্য তাড়াতাড়ি বাজার করতে চলে গিয়েছিল, নাস্তা আর খাইনি। তো তাকে নাস্তা দিয়ে এই তো আমি চলে এসেছি মাছগুলাকে গুছিয়ে রাখার জন্য। নর্মালি একটা সময় আমি মাছ ধুয়ে সুন্দর করে হচ্ছে বক্স বক্স করে রাখতাম, তো এখন আর সেভাবে রাখি না। ধুয়ে না রাখার কারণ হচ্ছে মাছের যেই মানে একটা স্বাদ, সেই স্বাদটাই কিন্তু আর থাকে না, মাছগুলো একদম ফ্যাকাশে হয়ে যায় ধুয়ে রাখলে। তোমরা যারা ফ্রিজে মাছগুলো ফ্রোজেন করো ধুয়ে টুয়ে, তারা একবার ট্রাই করে দেখবা এইভাবে আদৌ মাছগুলো রেখে দিয়ে দেন যখন রান্না করবা তখন একবার ওয়াশ করে নিবা, দেখবা মাছটা কিন্তু একদম টাটকা স্বাদ থাকে। আর সবচেয়ে ভালো হয় এই রকম আদোয়া মাছগুলো যদি তোমরা বক্স করে কিছুটা পানি দিয়ে রাখতে পারো অল্প পরিমাণে, তাহলে কিন্তু মাছের স্বাদ গন্ধ একদম পারফেক্ট থাকে। এখানে হচ্ছে আমার চিংড়ি মাছ, পাবদা মাছ, ট্যাংরা মাছ আর রুই মাছ আছে। এখানে কিন্তু বেশ অনেকগুলো মাছই কিন্তু এনেছে আমার হাজবেন্ড। বক্স করে না রাখার কারণ হচ্ছে আমার ফ্রিজটা খুব ছোট, তাই আমি বক্স করে এখন আর রাখতে পারি না, কারণ মান্থলি বাজার করে নিয়ে আসে, এই জন্য একটু অসুবিধা হয়ে যায়। বাট যদি আমার ফ্রিজটা বড় হতো তাহলে কিন্তু আমি এভাবে ওয়াশ না করে বক্স করে রেখে দিতাম সব। তো আমাদের মাংস থেকে মাছটাই বেশি খাওয়া হয়। এখানে রুই মাছ আছে প্রায় 3 কেজির মতো, আমার হাজবেন্ড যেটা বললো আমাকে। তো বেসিক্যালি আমার হাজবেন্ড মাছ সবসময় কেটেই নিয়ে আসে, কারণ আমি খুব একটা মাছ কাটতে পারি না। তবে ছোট মাছ কাটতে পারি, বড় মাছ কাটতে একটু অসুবিধা হয়ে যায়। এনিওয়ে এখানে চিংড়ি মাছ আছে 1/2 কেজি থেকে বেশি, প্রায় 600 গ্রাম প্লাস বললে আমার হাজবেন্ড। আর চিংড়ি মাছগুলো আনা হয় আমার মেয়ের জন্য, কারণ আমার হাজবেন্ডের চিংড়িতে অ্যালার্জি আছে, ও তো টোটালি খেতে পারে না, আমি আর আমার মেয়ে খেয়ে থাকি। আর এখানে পাবদা মাছ ছিল 1/2 কেজি, তো আমি হচ্ছে 2টা ভাগ করে দেখে নিলাম 2 দিন রান্না করা যাবে কিনা। 6 পিস করে হয়েছিল, তো 2 দিন খুব ভালোভাবেই আমাদের রান্না করা যাবে, তো আমি একটা প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিলাম। আর এই ট্যাংরা মাছগুলো দেখে আমি লোভ সামলাতে পারিনি। ডিম ছিল প্রত্যেকটা মাছের মধ্যে, মানে একদম টাটকা, মনে হয় একটু আগেই নিয়ে আসছে এরকম মাছটা ধরে লাগছিল। আর এটা অবশ্যই নদীর মাছ, আমার হাজবেন্ড বলল। তো এখানে ট্যাংরা মাছ ছিল প্রায় 1.25 কেজির মতো, কারণ হচ্ছে আমার হাজবেন্ড যে যতটুকু পেয়েছিল পুরাটাই নিয়ে নিয়েছিল। তো এতটুকু আমি আজকে রান্না করার জন্য রেখে দিলাম। টাটকা মাছ খেতে কিন্তু অন্যরকম মজা লাগে।
আর এদিকে হচ্ছে এই প্যাকেটের মধ্যে বোয়াল মাছ আছে। এই মাছটা কিন্তু বিশাল বড়, মানে 4 কেজি ওজনের ছিল, বেশ বড় ছিল বোয়াল মাছটা। তো দেখো কত বড় বড় পিসগুলো, আমি তো বলতেছিলাম এত বড় করে কেন কাটছে, আমার তো আবার কাটতে হবে, আসলে আমাকে আবার কাটতে হবে, এত বিশাল সাইজের পিস, এগুলো একটা পিস দিয়ে খাওয়া সম্ভবই না। কারণ এক একটা পিস হচ্ছে 7 থেকে 8 ইঞ্চি লম্বা, আমার কাছে মনে হচ্ছিল, আইডিয়া করে বললাম। তো এটাকে কেটে আমি 2 ভাগ করার পরও মনে হচ্ছিল আমার কাছে বড় বড় লাগছে পিসগুলো। যাই হোক, আমি কেটে নিয়েছি, এখন এটাকে রেখে দেব। তো মাছটাকে তো রেখে দিয়েছি, এখন এটার মধ্যে হচ্ছে মাংস, মেবি মুরগি টুরগি নিয়ে আসছে। তো হচ্ছে, তো এখানে যা আছে আমাদের কিন্তু মোটামুটি 1 মাসের বাজার বলতে পারো। তো এর মধ্যে হয়তো বা একটা মুরগি কিনতে হতে পারে আর গরুর মাংস কিনতে হতে পারে একটুখানি, তো তাহলেই হয়ে যাবে। তো এখানে হচ্ছে এটা হচ্ছে কক মুরগি না দেশি মুরগি আমি শিওর বলতে পারবো না, মেবি পাকিস্তানি মুরগিগুলোও হতে পারে, আই ডোন্ট নো, এটা সম্পর্কে আমার একদম আইডিয়া নেই, বাট বেশ বড় সাইজের ছিল মুরগিটা। আর এদিকে একটা পোলট্রি মুরগি ছিল, এটা প্রায় 2.5 কেজি প্লাস ওজন ছিল, মানে বেশ ভালোই বড় ছিল। আর এই প্যাকেটের মধ্যে হচ্ছে কলিজা ছিল আমার বাচ্চার জন্য। তো ওকে তো কলিজা খাওয়াতে হয়, আর বিশেষ করে বাচ্চাদের তো কলিজা খাওয়ানো খুব ভালো, বাট মুরগির কলিজা তো একদমই খাওয়াই না, খুব ভয় লাগে। এই জন্য দেখা যায় ওর জন্য কলিজা আনতে হয়। তো এই 1 কেজি মনে হয় আছে, নাকি আরও বেশি হবে, আমার কাছে মনে হলো 1 কেজির বেশিই হবে, জানি না কতটুকু হবে কলিজাটা। তো আমি যখন হাত দিয়ে ধরলাম মানে ঠিক করার জন্য, আমার কাছে কিন্তু বেশ ভারীই লেগেছিল, এটার জন্য আইডিয়া করে বললাম যে 1 কেজির বেশি হবে। তো এটা দিয়ে আমার মোটামুটি আমার বাবুর অনেক দিন হয়ে যাবে, ওকে দেখা যায় খিচুড়ি রান্না করে একটু কলিজা ভুনা করে দিলেও খুব মজা করে খেয়ে নেয়। তো এইগুলো হচ্ছে আমার মান্থলি বাজার। তো বুঝতেই পারছো আমার মাসে কতটুকু বাজার লাগে আমাদের 3 জনের সংসারে। তারপর হচ্ছে গেস্টটা আসলে তো তখন দেখা যায় এক্সট্রা আবার কিনতে হয় অনেক কিছুই, বা একটু দেখা যায় 25 দিনের মধ্যে শেষ হয়ে যায়। অনেক সময় এই বাজার দিয়ে আমাদের 20 দিনও কাভার হয়ে যায়, মানে এটা খাওয়ার উপর ডিপেন্ড করে, বুঝতে পারছো তোমরা। তো এখন আমি হচ্ছে মুরগিগুলোকেও কেটে সুন্দর করে ক্লিন করে রাখবো। আর এই কক মুরগি বলো দেশি মুরগি বা যেটাই বলো, এটাকে হচ্ছে আমি রোস্টের মতো করে পিচ করে রাখবো। আমি বেসিক্যালি এই মুরগিগুলো এইভাবেই রাখি, কারণ অনেক সময় গেস্টটাও হুটহাট চলে আসলে তখন রোস্ট বানিয়ে দেওয়া যায়। আর যখন আমরা খাই তখন দেখা যায় আমি আবার পিচ করে নিই, তাই আমি রোস্টের শেপ দিয়ে রাখি। আর এদিকে এই মুরগিটাও আমি কেটে নিয়েছি, পোলট্রি মুরগিটা। তো বুঝতেই পারছো আমার অনেকটা সময় লেগে গিয়েছিল, প্রায় 12:30 প্লাস হয়ে গিয়েছে। আর দেখো আমার ছোট্ট বেবিটা একা একাই গোসল করতেছে এইদিকে। দেন আমি তাড়াতাড়ি ওকে গোসল করিয়ে দিয়ে কাপড় টাপড় পরাই দিয়ে তারপরে আসছি রান্না করতে। এদিকে ডাল বসিয়ে দিয়েছি এক চুলা, আরেক চুলা ভাত বসিয়ে দিয়েছি। বাই দ্য ওয়ে আজকে কিন্তু আমরা বাইরে ঘুরতে যাবো, তাই একটু তাড়াও ছিল আমাদের। মানে এখন অবধি দেখা যায় আমি 1 গ্লাস পানিও খেতে পারিনি, অলরেডি কিন্তু প্রায় 1:30টার মতো বেজে গিয়েছে। তো আর আজকে বেশি আইটেম করব না, আমি ট্যাংরা মাছ আর ডালটাই রান্না করবো। আর এদিকে আমার ভাত হয়ে গিয়েছে, আর আমার বেবি তো আমাকে চিল্লাই চিল্লাই ডাকতেছিল, মাম্মি তাতা সব শুনে যাও, বেবি কিছু দেখাতে চায় তোমাকে। বললাম না মঙ্গলবারটা আমার কাছে শুক্রবারের মতোই ব্যস্ত যায়, মানে কি করব বুঝতেই পারতেছিলাম না। তো এদিকেই তো আমি ডালটা বাগা দিয়ে নিচ্ছিলাম। বাই দ্য ওয়ে আমার যে সকল আপুরা এবং ভাইয়ারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো, প্লিজ একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও, আর যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি ট্যাংরা মাছটাকে এখন সুন্দর করে ধুয়ে নেব। প্রথম 2টা ধোয়া দিয়ে পানিটা চেঞ্জ করে দেন, একটু ভালো করে লবণ মেখে এটাকে ওয়াশ করব। আজকে কিন্তু আমি ওইভাবে ভিডিও নিতে পারছি না, বুঝতেই পারছো ব্যস্ততার কারণে। এদিকে কিন্তু আমার ডালটাও বাগা দিয়ে দিয়েছি, ডাল হয়ে গিয়েছে, ডালটাকে নামিয়ে এখন হচ্ছে এই চুলাতে আমি মাছ বসিয়ে দেবো। তো ট্যাংরা মাছ নর্মালি তো এইভাবে কষিয়ে রান্না করলে কিন্তু মজা লাগে। এত ছোট মাছ আমি কখনোই ভেজে রান্না করি না, যেগুলো টাটকা মাছ, বিশেষ করে ট্যাংরা মাছ, ইলিশ মাছ, এগুলো ভেজে রান্না করলে আমার একদমই ভালো লাগে না। তো এই তো আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম এদিকে। আর আমার বেবি আমাকে একটু পর পর ডাকছিল, তো যাওয়ার কোনো উপায় নেই, ধুন্দুল দিয়ে রান্না করব। এই দেখো আসছি, এসে দেখি সে ডান্স করতেছে, আমাকে ডান্স দেখানোর জন্য ডেকেছে। আর এইদিকে তো আমার মনে করো বিছানায় একদম আউলা জাউলা করে অবস্থা খারাপ করে ফেলছে। তো তার সানগ্লাসের নাকের উপরে এনে আমাকে দেখাচ্ছিল ঠাকুমার ঝুলি এইভাবে চশমা পরে, মানে এত দুষ্ট হয়েছে মাশাল্লাহ। কেউ মাশাল্লাহ বলতে ভুলো না, আমার বাবু কিন্তু সব সময় এরকম দুষ্টামি করতেই থাকে। ওর এই দুষ্টামিগুলো, ওর ছোট ছোট অ্যাক্টিভিটিসগুলো আমি বেশ উপভোগ করি, আমার কিন্তু ভালো লাগে খুব। তো ওকে বললাম যে মাম্মি অনেক সুন্দর হচ্ছে, তুমি একা একা একটু খেলো, মাম্মির আর একটু কাজে বাকি আছে, কাজটা করে আসি, দেন আমরা দুজন একসাথে খেলবো। তো খুব মন খারাপ করছিল যে মাম্মি আমি একটু গোল গোল ঘুরি। তো আমি বললাম তুমি পড়ে যাবে মা, ঘুরো না, এদিকে বসো। তো এই তো দুপুরে দেখো খেয়ে নিয়েছে, মাঝখানে ফুটেজগুলো আর নিতেই পারিনি। তো এই তো রেডি হয়ে গিয়েছি, বাট এখানে একটা স্যাড নিউজ আছে। সেটা হচ্ছে আমার হাজব্যান্ড ব্যাংকে যে আটকে গিয়েছিল, মানে আমরা যেখানে ঘুরতে যেতে চেয়েছিলাম সেখানে যাওয়ার কোনো উপায় নেই, অলরেডি আসরের পরে কিন্তু হয়ে গিয়েছে, বাট আমাদের যাওয়ার কথা ছিল 4টার আগে। এই জন্যই আমি মাঝখানে ফুটেজগুলো নিইনি, খুব তাড়াহুড়া করে রান্নাবান্না করেছিলাম যাতে 4টার আগে বের হতে পারি। বাট এখন তো বুঝতে পারছো আসরের পর মানে কয়টাই বাজতে পারে।
আছরের পর বললে ভুল হবে, সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছে, অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে, হয়তো বা মাগরিবের আজান দিয়ে দিবে 5-10 মিনিটের মধ্যে। এই টাইমে বের হচ্ছিলাম। তো আমাদের আর ঘুরতে যাওয়া হয়নি। আর এই টাইমে বের হওয়ার কারণ ছিল আমি কিছু ফুল গাছ কিনবো। আমার বেলকনির ফুল গাছ একদম নষ্ট হয়ে গিয়েছে। আর বেবিকে যখন বলেছিলাম আজকে ঘুরতে নিয়ে যাবে ওর বাবা, তো আমার বাচ্চাটা ভীষণ এক্সাইটেড ছিল ঘুরতে যাবে, কিন্তু আজকে তো হয়নি। আমার হাজব্যান্ড আটকে গিয়েছিল ওই বাসে আসতে আসরের সময়। তো ওই মুহূর্তে তো আর দূরে কোথায় কোনো রিসোর্টে যাওয়া একদমই সম্ভব না। তো প্রথমত উদ্দেশ্য ছিল মেয়ের মন ভালো করা, দ্বিতীয়ত হচ্ছে উদ্দেশ্য ছিল যে আমার টুকটাক যা লাগে সেগুলো আমি কিনবো, মানে বিশেষ করে আমার আর পেলে একটু কাজ আছে, আর কিছু গাছও কিনতে হবে। আর একটু পার্লারেও যাব, কারণ আমার চুলগুলা প্রচুর ড্যামেজ হয়ে গিয়েছিল। তোমরা জানো আমি 6 মাস পর্যন্ত অ্যান্টিবায়োটিক খেয়েছিলাম আমার হচ্ছে গল ব্লাডার স্টোন সার্জারির কারণে। বেসিক্যালি আমার পোর্সার ইনফেকশন হয়ে গিয়েছিল। তো 6 মাস অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আমার চুলের অবস্থা এতটাই বাজে হয়ে গিয়েছে। তো আমার হাজব্যান্ড অনেক দিন ধরে বলতেছে তুমি চুলের একটা ট্রিটমেন্ট নাও, চুলগুলো সুন্দর করো। কারণ আমার চুলগুলো কিন্তু বেশ ভালো ছিল, বেশ ভালো বলতে একদম পুরা সিল্কি ছিল। তো এখন একটা কালি কালি ভাব চলে আসছে, চুল পরে একদম কমে গিয়েছে। তো এদিকে আমি 2টা পার্লারের সাথে কথা বললাম, দেন আমার মনের মতো কিছুই হয়নি। তো এই তো চলে আসছি ইবনে সিনা মাঠে। এখানেই বেসিক্যালি আমার বাবুকে নিয়ে খেলতে বলেছিলাম, কারণ শহীদ মিনারে গেলে অনেকটা লেট হয়ে যাবে, আর যা গরম পড়েছে আবার হঠাৎ করে। এই জন্য আমার হাজব্যান্ডকে বলেছিলাম শহীদ মিনারে যাওয়ার দরকার নেই, আমরা এখানেই কিছুক্ষণ ওয়েট করি, বাবু বাচ্চাদের সাথে খেলুক। দেখো আমার বেবিটা কত সুন্দর করে খেলতেছে আর খুব ভালো লাগতেছে। অবশ্যই এদিকে খুব একটা আলো ছিল না, আবছা আবছা আলো ছিল। তো এই তো আমার মাম্মিটা বলতেছিল মাম্মি তুমি তাকিয়ে তাকিয়ে দেখো বেবি কিভাবে দোল খায়। তো আমি বললাম বাবা এটা তো দোল খাওয়া না, এটা স্লিপার। পরে বলতেছে হ্যাঁ মাম্মি বেবি স্লিপও খায় বেবি দোলও খায়, মানে ও ভীষণ এক্সাইটেড। তো এই যে দেখো আমাকে দেখিয়ে দেখিয়ে বারবার সুন্দর করে দোল খাচ্ছিল যে মাম্মি তুমি কিন্তু তাকিয়েই থাকো আমি কিভাবে করি। তো প্রায় আধা ঘন্টা এখানে ওর সঙ্গে দাঁড়িয়ে আছি, ও তো আসবেই না। আর এইদিকে এই যে একটা ভাইয়া ছিল ওনারও বেবিরা ছিল। তো এই তো আমার মাম্মি আবার দেখাচ্ছিল যে এটা কিন্তু চাচ্চু লাগে মা, বাবা বলেছে এটা চাচ্চু। তো আমার হাজবেন্ডের সাথে বলতেছিলাম যে কোথায় যাব আগে, কারণ আর পেলে একটা ঝুড়ি কিনতে যাব। আমার বেবির খেলার জিনিসগুলো এত এলোমেলো হয়ে থাকে, আর ছোট ছোট ঝুড়ি তো ওর খেলাগুলো একদমই ধরে না ঝুড়ির মধ্যে। দেন ভেবেছি বড় একটা ঝুড়ি কিনবো ওর জন্য। তো নিজের বাবা বলতেছিল ঝুড়ি নিয়ে তুমি কিভাবে ফুল গাছ কিনতে যাবা। এর মধ্যেই একটা স্যাড নিউজ পেয়েছিলাম, মানে গ্রাম থেকে। তো একদমই মনটা খারাপ হয়ে গিয়েছিল, ভালো লাগেনি। তাই ডিসাইড করলাম যে আজকে ঝুড়িটা কিনে নিয়ে চলে যাই, দেন ফুল গাছ পরের দিন নিবো, কারণ ফুল গাছ নিলে তো আর অন্য কিছু নেওয়া যাবে না। আর এদিকে আমার ছোট্ট প্রিন্সেসের কিন্তু হচ্ছিলই না, সে আরও দৌড় খাবে, আরও মানে আরও স্লিপ করবে। আমি ওকে সবসময় বাইরে নিয়ে যেতাম, আগের সপ্তাহে 1 দিন 2 দিন চেষ্টা করতাম, বাট এখন একটু বড় হওয়ার কারণ তো একদম একা একা বেরি হই না ওকে নিয়ে, কারণ এত বেশি দুষ্টামি করে এত ফাস্ট হয়ে যায় রাস্তার মধ্যে, দেখা যায় দৌড় দিবে ছোটাছুটি করবে, এটা খুব ভয়ের বিষয়। তো এই তো ওর বাবা বারবার বলতেছিল যে তুমি একটু বুঝাও না যে চলে যাই আমরা, কারণ এখানে অনেক গরমও লাগতেছিল। আর বাবু একদম ঘেমে গিয়েছিল, চলে যাওয়ার কথা শুনে সে ভিতর দিকে চলে যাচ্ছে। আমার যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটা এই মুহূর্তে ভিজিট করছেন, প্লিজ যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক বেশি অভিনন্দন, লাইক এবং কমেন্ট করে দিবেন। তো সন্ধ্যাবেলা না ভালোই লাগছিল, সবাই এক্সারসাইজ করছিল, হাঁটছিল এই দিকটা দিয়ে, ভালোই লাগতেছিল বেশ। বাট আমিও একটু হেঁটেছিলাম, কিন্তু একদম ঘেমে গিয়েছি আর ইচ্ছে করেনি। ফাইনালি আমরা লালবাগ চৌরাস্তায় চলে এসেছি আর প্লে। এই তো এই বাস্কেটগুলো আমি নিব একটু বড় সাইজগুলো। আর এইদিকে দেখো আমার বাচ্চার পছন্দ হয়ে গিয়েছে খেলা, মানে ও এবিসিডি এইগুলা নিতে জন্য পাগল হয়ে গিয়েছিল। সে ঢুকেই কিন্তু বড় একটা ললিপপের স্টিক নিয়ে নিয়েছে। তো এটা হচ্ছে মিডিয়াম সাইজে ছিল ঝুড়িগুলো। তো আমি বললাম এর যে বড় সাইজ তো আছে, এটা একটু খুঁজে দেন। দেন বড়টা খুঁজে বের করে দিল। ছোট সাইজটা 700 টাকা ছিল আর বড়টা 800 টাকা ছিল। তো আমি বড়টাই নিয়েছি 800 টাকা দিয়ে। তো আমার বাবু এই এবিসিডি সেটগুলো নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। তো কিছু করার নেই, ও যখন চাইছে ওকে দিতেই হবে, মানে বিষয়টা এরকম, বাচ্চা নিয়ে কোথাও গেলে যা হয় আর কি। আমার মেয়েটা যাওয়ার আগে সব সময় প্রমিস করে যাবে আমার কিচ্ছু লাগবে না মাম্মি, কিচ্ছু দিতে হবে না। দেখো এখন কিভাবে মানে ঝুড়িতে ঢুকে আরেকটা আনতে যাচ্ছে। তো ওর বাবা বললো তোমার এটা তুমি হাতে রাখো, তুমি অনেক দুষ্ট হয়ে গেছো, যে কোনো একটা কিনে দিব, খেলা যে কোনো একটা নিতে পারবে। তো ও হচ্ছে এবিসিডি ওই সেটটাই নিয়েছে, ওর এটাই ভালো লেগেছিল। দেন এই তো বিল করে অলরেডি কিন্তু আমরা চলে এসেছি বাসায়। দেখো আমার বাবুটার খুব মন খারাপ হয়ে গিয়েছে। তো আজকে কিন্তু বেসিক্যালি আমরা বাইরে কিছুই খাইনি, শুধু বাবুর জন্য টুকটাক খাবার নিয়ে আসছি। যেটা বললাম মন খারাপ ছিল, গরমও লাগছিল আর ইচ্ছাও করতেছিল না, মানে বাইরে থাকার, বাইরে দেখা যায় কথাও বলতে পারছিলাম না, গ্রামের বাড়িতে সব মিলিয়ে চলে আসছি তাড়াতাড়ি। তো এই যে দেখো আমাকে চাওয়ালি বানিয়ে দিয়েছে আমার হাজবেন্ড, যে তুমি ঘাড়ে করে নিচ্ছ মনে হচ্ছে তুমি চা পাতা তুলতেছো। তো এই তো দুষ্টামি করতে করতে কিন্তু আমরা উঠে গিয়েছি, মানে চলে এসেছি আমাদের ফ্লোরে।
দেন যেহেতু বাসায় কোনো নাস্তা করিনি, এসেই কিন্তু আমি দুধ বসিয়ে দিয়েছি। কারণ আজকে কড়া করে মজা করে একটা চা খাবো। কারণ আমার হাসব্যান্ড যেহেতু বাসায় আছে। আর কয়েকদিন যাবৎ আমার দুধ চা একদমই খাওয়া হচ্ছিল না। তাই আমি একদম পানি ইউজ করিনি। টোটাল দুধটাই নিয়ে নিয়েছি। যাতে আজকে মজার একটা চা বানিয়ে খেতে পারি, মালাই চা টাইপের। আমার বেশিরভাগ টাইমে যেটা হয় দুধ পড়ে যাবেই, মানে উতলিয়ে উঠে পড়ে যাবে। তো আজকে আমি দাঁড়িয়েছিলাম যে আজকে তোমাকে আমি কিছুতেই পড়তে দিব না, তোমার সঙ্গে মজা করব। তো বারবার দুধটা একটু উপরে উঠে যাচ্ছিল আর আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছিলাম। যাই হোক, মাঝে, মাঝে এরকম ফানগুলা করতে কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে। তোমাদের কেমন লাগে জানাতে পারো। যে আমি আজকে দুধকেই জ্বালাচ্ছিলাম যে, "আজকে তুই কি করে পড়িস দেখব।" তো এনিওয়ে দুষ্টামি করা শেষ। এদিকে কিন্তু আমার দুধটা পর্যাপ্ত গরম করা হয়ে গিয়েছে। মানে আমি একটু আরেকটু ঘন করে নিয়েছি। আর এখানে ২-৩ টেবিল চামচের বেশি হবে। কারণ আমার চামচটা একটু বড়। তো ওই সাইজের হচ্ছে আমি চা পাতা দিয়ে দিয়েছি। তো দেওয়ার কিছুক্ষণ পর মনে হলো আমার আরেকটু দেই। কারণ যেহেতু এখানে আমি শুধু দুধটা নিয়েছি, তো চা পাতাটা একটু বেশিই লাগবে। এটার সাথে তো আর পানি ইউজ করিনি। তো এইভাবে চাটা বানিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার। তো এই তো আরও কিছুক্ষণ জাল করে দেখো আমি একদম ঘন করে নিয়েছি। এই চাটা খেলে মনে হয় কি মুখে লেগে আছে এরকম একদম ভারী, ভারী লাগে। আমার বেশ ভালো লাগে। মাঝে মধ্যেই আমি এভাবে বানাই। তবে আজকে আমার হাসব্যান্ড আছে যেহেতু, তাই একটু স্পেশাল করেই বানাচ্ছি ওর জন্য। তো আমার হাসব্যান্ড এদিকে ফোনে কথা বলছিল তার মানে প্রয়োজনীয় কথা। আর আমি হচ্ছে দাঁড়িয়ে থেকেই চাটা বানিয়েছিলাম। এত গরম লাগছিল আমার বাইরে থেকে আসার পর ফ্রেশ হয়েছি পরদিন একটু স্বস্তি লাগছে। আর যেহেতু কিছু খাইনি বুঝতেই পারছো পেটের অবস্থা খুব খারাপ। মানে অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে। এই তো এদিকে মানে বাইরে থেকে যে নাস্তা কিনে নিয়ে আসবো আমাদের জন্য সেটাও কিন্তু উপায় ছিল না। উপায় ছিল না বলতে মনেই ছিল না। একটা সময় বাবুর টুকটাক জিনিস কিনে বাসায় চলে আসছে। মন খারাপ ছিল এইজন্য। তো আমি বেসিক্যালি চা বানানোর পরেই চিনিটা দেই। আমার নিজের জন্য বানালে একবারেই দিয়ে দেই। কারণ হচ্ছে দেখা যায় আমার হাসব্যান্ড একটু কম মিষ্টি খায়, আমি একটু বেশি মিষ্টি খাই। ব্যালেন্সটা ঠিক থাকার জন্য চিনিটা আমি পরেই ইউজ করি। আর এদিকে কিছু বিস্কিট নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। আর হচ্ছে সমুচা ছিল, মানে সিঙ্গারা ছিল। তো বাবা মেয়ে বসে, বসে কিন্তু চা হওয়ার আগে অনেকটা খেয়ে নিয়েছে। বাকি অল্প একটু ছিল দেখো। ৩ পিস হচ্ছে সমুচা ছিল আর ১ পিস মাত্র সিঙ্গারা রেখেছি। আর সবগুলা খেয়ে নিয়েছে তারা। তো এই তো আমি বসাতে পারছিলাম না। যেহেতু আমরা পাশের রুমটায় বসে খাবো, আমার হাসব্যান্ড আর আমি বেশিরভাগ মানে টাইমে রুমে বসেই গল্প করতে, করতে খাই। বেশ ভালো লাগে আমাদের ডাইনিংয়ে খুব একটা বসাই হয় না। তো এই তো আজকে আমার ব্লগে এইগুলাই ছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয় জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর যাদের অনেক বেশি ভালো লেগে যায় তারা প্লিজ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। সকল ভাইয়া এবং আপুদের ধন্যবাদ জানিয়ে আজকে ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।